নমস্কার, বইঘর.in এ আপনাদের স্বাগত। বইঘর.in এই ৪৯তম আন্তর্জাতিক কলকাতা বইমেলার আগে আপনাদের সামনে হাজির করছেন বেশ কিছু প্রকাশক দাদা দিদি বন্ধুদের, যাদের প্রকাশনায় বেশ কিছু নতুন বই এবার বইমেলার মাঠে আবির্ভাব হচ্ছে। সেরকম বইয়ের খোঁজ খবর জানাতেই আমাদের এই উদ্যোগ, বইমেলা প্রস্তুতি পর্ব 2026। তো আমরা আজকে যে দাদাকে আমাদের সাথে পেয়েছি, তিনি শালিধান প্রকাশনার কর্ণধার তন্ময় দে। আমরা প্রথমেই তন্ময়দার কাছে যাবো যে শালিধান প্রকাশনা, এই প্রকাশনার একটু শুরুর কথাটা যদি আমাদের সাথে একটু পাঠকদের সাথে একটু ভাগ করে নাও। প্রথমে সবাইকে নমস্কার, নতুন বছরের শুভেচ্ছা সবাইকে। তুমি তোমাকে নতুন বছরের শুভেচ্ছা। শালিধানের পথ চলা 5 বছর আগে, মানে এবার আমাদের 5 বছর পূর্ণ হয়েছে এবং আমরা 5ম কলকাতা বইমেলা করছি। আচ্ছা, বইমেলাতেও 5 বছর? বইমেলাতেও 5 বছর। মানে শালিধান প্রথম আমরা যখন ঘোষণা করি যে একটা নতুন প্রকাশনা সংস্থা আছে, সেটা হচ্ছে এপ্রিল মাসের 28 তারিখ। আচ্ছা, সেই বছর ঘোষণা হওয়ার পরে আস্তে আস্তে কাজ শুরু হতে হতে জুলাই, আমি এবং আমার একজন বন্ধু পার্থদেব, আমরা দুজন মিলে প্রকাশনাটা শুরু করি। তার আগে আমি একটি অন্য প্রকাশনা সংস্থায় কাজ করতাম। তারপরে প্রকাশনার জগতে অনেক দিন ধরেই আছে, অনেক বছরই হলো। আগে যেখানে কাজ করেছি সেখানে প্রায় 4.5 বছর, আর আমার এখানে 5 বছর, প্রায় 10 বছর হতেই চলল। সেখান থেকে শুরু, আস্তে আস্তে এগোতে হতে এবছর আমাদের 5ম কলকাতা বইমেলা। আমরা তাহলে খুব বেশি এটাকে গৌরচন্দ্রিকা করবো না এই আলোচনার, আমরা সরাসরি যাব যে বইমেলায় 2026 বইমেলায় শালিধান থেকে কি কি বই প্রকাশ পাচ্ছে সেই কথাই আমরা তন্ময়দার মুখ থেকে শুনবো। তো তন্ময়দা, প্রথম কোন বইটা দিয়ে শুরু করবে যদি আমরা শুরু করতে বলি তোমাকে? প্রথম যদি শুরু করতে হয়, 2025 বইমেলার পরে আমরা 3টে নতুন টাইটেল প্রকাশ করেছি। এর মধ্যে প্রকাশিত হয়ে গেছে? তার মধ্যে একটা কবিতার বই, সেটার নাম হচ্ছে শব্দ যখন আগুন ছোঁয়ে, অনিক রায় সমাদ্দারের লেখা। আচ্ছা। একটি প্রবন্ধ সংকলন, বর্তমান যে শিক্ষা ব্যবস্থা তার উপরে আক্রমণ ইত্যাদি এই সমস্ত নিয়ে একটা প্রবন্ধ সংকলন, নৈরাজ্যের 12 মাসা। আচ্ছা। এটি লেখক হচ্ছেন প্রাক্তন বিধায়ক শ্রুতিনাথ প্রহরাজ। আর একটি অনুবাদের কাজ আমরা ইতিমধ্যে করেছি, অ্যালজার্নন ব্ল্যাকউডের দ্য উইলোস, তার বাংলা অনুবাদ আমরা করেছি অন্য অরণ্য। এটি অনুবাদ করেছেন হৈমন্তী রায়। এই 3টে বই ইতিমধ্যে বাজারে বিক্রি হচ্ছে। আর বইমেলাতে নতুন বই যেগুলো আসছে সেগুলোতে যদি আমরা যাই, সবার প্রথমে আমাকে একটু পেছনের দিকে চলে যেতে হবে। আচ্ছা। মানে আমাদের একটা বইয়ের পরিকল্পনা হয়েছিল প্রায় 2 বছর আগে। আমরা কাজ শুরু হওয়ার পরে বিজ্ঞাপন ইত্যাদি করছিলাম। গত বছর বইমেলাতে আমরা শিওর ছিলাম বইটি বেরোবে, কিন্তু একটি হঠাৎ এমন টেকনিক্যাল সমস্যা এসে যায়, বইটা আমরা প্রিন্ট করতে পারি না। বইটির নাম হচ্ছে কান বদলের গান। কান বদলের গান কনসেপ্টটা হচ্ছে এই যে আমরা গান শুনছি, মিউজিক আমাদের শোনার সঙ্গে সঙ্গে, মানে কান যেমন চাইছে, কানের শোনার চাহিদার সঙ্গে সঙ্গে মিউজিক বদলেছে, কখনো গান আমাদের কানকে বদলে দিয়েছে। আচ্ছা, এই জার্নিটা এখানে আমরা গানের বিবর্তন। মানে সময়কালটা কিরকম? সময়কালটা মোটামুটি বাংলার রাগসঙ্গীত, লোকসঙ্গীত থেকে শুরু করে আধুনিক রক গান। আচ্ছা, এই জার্নিটা টোটালটা আছে। এর মধ্যে আধুনিক গান আছে, ঠিক আছে। মানে এটা কি প্রবন্ধ সংকলন? প্রবন্ধ সংকলন। এটা সম্পাদনা করেছেন প্রবাদ প্রতিম লোকসঙ্গীত শিল্পী শুভেন্দু মাইতি। আচ্ছা। আর এটাতে লিখেছেন প্রায় 18 জন লেখক। তার মধ্যে ধরুন বলতে পারি জয়ন্ত পাঠক, সিদ্ধার্থ গুপ্ত, শক্তিনাথ ঝা, কাজী কামাল নাসের, শুভপ্রসাদ নন্দী মজুমদার, এবং এখনকার গায়কদের মধ্যে মনোময় রাঘবদা লিখেছেন, রূপম ইসলাম লিখেছেন, এরকম বিভিন্ন জন লিখেছেন। হ্যাঁ। আর এরপরে যে বইটার কথা বলতে হবে সেটা হচ্ছে একটা চলচ্চিত্রের বই। আচ্ছা। বইটার নাম হচ্ছে চলচ্চিত্র সময় স্মৃতি ইতিহাস। লেখক হচ্ছে শুভ রায়চৌধুরী। সিনেমার বই আমাদের বাংলা বাজারে প্রচুর আছে, প্রচুর চলে। এটা আলাদা কেন? এই বইটাকে আমরা যেটা ধরার চেষ্টা করেছি, এই আলোচনাটাতে, বইটাতে যে আলোচনাগুলো এসেছে, এখানে আমরা ধরেছি তার্কোভস্কির নস্টালজিয়া, ক্রিস মার্কারের লা জেটে, আলা রেনের নাইট অ্যান্ড ফগ, অ্যাঞ্জেলো পুলোসের ল্যান্ডস্কেপ ইন দ্য মিস্ট, ভেন্ডার্সের উইংস অফ ডিজায়ার, আর স্লিঙ্গার বমের ব্রাসেলস ট্রানজিট। এই মানে সিনেমা ধরে ধরে তার ইতিহাস, প্রেক্ষিত ইত্যাদি ধরে ধরে আমরা এগুলোকে আলোচনা করি। এবং এর মধ্যে যেটা আছে সেটা হচ্ছে আমাদের খুব পরিচিত নাম বাংলাদেশের তারেক মাসুদের মাটির ময়না এবং মুক্তির গান, এই সিনেমা দুটোর ওখানে বিশ্লেষণ করা হচ্ছে।
আচ্ছা, এই বই দুটো আমাদের আটকে ছিল যে বছর বইমেলা, সেগুলো প্রকাশিত হচ্ছে। প্রকাশিত হচ্ছে। পাঠক তাহলে একটা অনেক দিনের পরিকল্পনার বাস্তবায়ন এবার দেখতে হচ্ছে। পাবে বইমেলার হ্যাঁ। মাঠে। আর এবছর আমি কবিতা দিয়ে শুরু করি। এবছর হ্যাঁ, একদম হ্যাঁ। যে বইগুলো এখন প্রকাশনের কাজ চলছে, কবিতার বই আসছে 3টে: মনের বিস্ফারিত আর্তনাদ, পাপড়ি দে, এক পশলা প্রেম, মৈত্রী হালদার, মহাকাব্যের যোজন গন্ধারা, কাকলি ঘোষ। এই বইটি আচ্ছা। খুব ইন্টারেস্টিং। আচ্ছা। আমাদের মহাকাব্যে যে বিভিন্ন নারী চরিত্র, সেই নারী চরিত্রগুলোকে কবি তার মতো করে এই কবিতাগুলোর মধ্যে দিয়ে বিশ্লেষণ করেছেন। আচ্ছা। এবং সেই আদি কবিরা যারা সেই নারী চরিত্রগুলো তৈরি করেন, তাদের প্রতি তার কিছুটা অভিমান, অভিযোগ ইত্যাদি তিনি কবিতাগুলোতে তুলে ধরেছেন। ওকে, ওকে। আচ্ছা, তারপরে যে বইটাতে যাব, যে বইটা নিয়ে আমরা খুব আশাবাদী, সেই বইটি একটি আত্মজীবনী। আচ্ছা। লেখিকা হচ্ছেন সংহিতা দেব। বইটির নাম আমার অঙ্গে অঙ্গে। বইটির বিষয়বস্তু যদি আমি সংক্ষেপে বলতে যাই, সেটা হচ্ছে যে আমাদের সমাজে মলেস্টেশন, রেপ ইত্যাদি তো আমরা প্রতিনিয়ত শুনি, কিন্তু একটা মানুষ, মানুষ শব্দটা আমি গুরুত্ব দিচ্ছি এখানে, মানুষ, নারী পুরুষ নির্বিশেষে, সে কিন্তু ছোটবেলা থেকে বিভিন্ন মানুষের কাছে মলেস্ট হয়। লেখক এখানে তার নিজের জীবন, তার আশেপাশের দেখা জীবন, এই ধরনের যে সমস্ত ঘটনা ঘটেছে সেগুলোকে এই বইটিতে তুলে ধরেছেন। এবং লেখকের বক্তব্য যে এটি শুধুমাত্র আমার আত্মজীবনী নয়, বইটি পড়ার পরে মনে হবে যে আমাদেরও কারো কারো জীবনের সঙ্গে এই ঘটনাগুলো ঘটে, ইন্ডিভিজুয়াল প্রত্যেকেই রিলেট করা, কিছু না কিছু খারাপ ঘটনা প্রত্যেকের স্মৃতিতেই আছে, সেগুলো তারা রিলেট করতে পারবে বইটার মধ্যে দিয়ে। ঠিক, ঠিক। তারপরে হচ্ছে একটি রম্য রচনার বই হচ্ছে। আচ্ছা। সন্দীপ মুখোপাধ্যায়, উনি মূলত ফেসবুকেই বিভিন্ন হাসির গল্প টল্প এই সমস্ত লিখতেন, তার সঙ্গে যোগাযোগ হয় তার একটি লেখা পড়ে। এই দুর্গাপুজোর সময় আমাদের লেক টাউনে যে পুজোটা হয় সেটা নিয়ে উনি একটি খুব সুন্দর লেখা লিখেছেন। আমার তখন খুব ওটা ভালো লাগে, আমার সঙ্গে যোগাযোগ ইত্যাদি। তো ওনার এই হাসির কিছু আপনার অনুগল্প আছে, কিছু গল্প আছে, আচ্ছা, কিছু মুক্তগদ্য আছে, সেগুলো নিয়ে সংকলন। বইটির নাম হচ্ছে বই কিনতে বই গেছে। বাহ, নামটা অভিনব। হ্যাঁ, মানে এটা কি বই কিনতে বই গেছে, মানে এটা একটা টাইটেল? এটা একটা টাইটেল, এটা বইয়ের একটা টাইটেল, সেটার নামই বইটার নাম করা। আচ্ছা, আচ্ছা। তারপরে চলে আসি উপন্যাস। একটি উপন্যাস হচ্ছে প্রকাশিত, শিকড়ের অলিগলি। আচ্ছা। শিকড়ের অলিগলি উপন্যাস বলবো না, উপন্যাসিকা বলা যায়। আচ্ছা। লেখক হচ্ছেন উমাদাস ভট্টাচার্য। উমাদাস ভট্টাচার্য, ওনার একটি ছোট গল্পের বই আমি প্রথম পড়ি। আচ্ছা। বইটির নাম ছিল ওবেলার মাছ ও অন্যান্য গল্প, অবেলার মাছ ও অন্যান্য গল্প। আচ্ছা। আমার খুব ভালো লেগেছিল বইটি। সেটা উপন্যাসই? না, ওটা ছোট গল্প সম্পর্ক। আচ্ছা। হ্যাঁ। তারপরে ওনার সঙ্গে আমার যোগাযোগ ইত্যাদি হয়, তখন ওনাকে আমি বললাম, তো উনি এই উপন্যাসিকাটি উনি আমাকে বলেন যেটা করতে পারো। এটি একটি পোর্টালে প্রকাশিত হয়েছিল অবশ্য। এটা হচ্ছে একজন প্রান্তিক মানুষের, ওনার লেখা প্রান্তিক মানুষের কথাই উঠে আসে। হ্যাঁ, তো প্রান্তিক মানুষের নিজের শিকড় খুঁজে ফেরার যে সন্ধান বা খুঁজে ফেরার চেষ্টা, সেটা এই উপন্যাসে উঠে এসেছে। তারপরে আরেকটি উপন্যাস আসছে, ডক্টর সোহিনী চক্রবর্তী, তার লেখা উপন্যাসের নাম হচ্ছে টেস্ট টিউব। আচ্ছা। মানে সম্পর্কের বিভিন্ন চাপানুতোর, তার সঙ্গে এখন যে যেভাবে আমাদের প্রেগনেন্সি হচ্ছে, এইচভিএফ ইত্যাদি, এইগুলো নিয়ে একটি সম্পর্কের গল্প আচ্ছা উনি লিখেছেন। অসাধারণ একটি গল্প, টেস্ট টিউব। উপন্যাসটি আপনাদের ভালো লাগবে। তারপরে আমরা চলে যাচ্ছি গল্প সংকলন। আচ্ছা, গল্প সংকলন একদম ভাগ করেই আমরা বলছি, একদম ভাগ করে করে আমি হ্যাঁ বলছি। হ্যাঁ, গল্প সংকলনের মধ্যে আসছে রং বেরঙে দিন যাপন, শুভজিৎ সরকার। শুভজিৎ খুব পরিচিত নাম, ছাত্রনেতা থেকে ছাত্র আন্দোলনের মধ্যে দিয়ে উঠে আসা, এখন সমাজকর্মী। এবং শুভজিৎ বেশ ভালো লেখে। শুভজিতের একটি শালিদান থেকে 3 নম্বর বই, তৃতীয় বই, হ্যাট্রিক হচ্ছে পরপর 3 বছর। আগেরগুলো কি গল্প? আগেরগুলো প্রবন্ধ ছিল। হ্যাঁ, আর বইগুলোর নাম হচ্ছে যদি বলো। গত বছরের বই বেরিয়েছিল ক্যাম্পাসি কম্পাস। আচ্ছা, মানে যে স্কুল কলেজ ইউনিভার্সিটির যে স্কুল নয়, কলেজ ইউনিভার্সিটি ক্যাম্পাসগুলো, সেই ক্যাম্পাসগুলো ছাত্র জীবনে কম্পাসের যে কাজটা করে, দিশা দেখানোর যে কাজ করে, তার মধ্যে রাজনীতি, প্রেম, বন্ধুত্ব ইত্যাদি, সেগুলো নিয়ে একটি প্রবন্ধ সংকলন। আর তার আগের বইটা ছিল, নামটা ঠিক মনে করতে পারছি না, ওটিও একটি রাজনৈতিক প্রবন্ধ সংকলন। আচ্ছা আচ্ছা,
ঠিক আছে? এবারে প্রথম গল্প বেরোচ্ছে। এবারে প্রথম গল্প সংকলন হচ্ছে রং বেরঙে দিন যাপন। আচ্ছা। এটা বন্ধুত্ব, প্রেম, সামাজিক গল্পের একটি সংকলন। আর ওই পাপড়িতে যার কবিতার বই বেরোচ্ছে, ওনারই আরেকটি গল্প সংকলন বেরোচ্ছে, আচ্ছা। নীরব অভিমানের কাতর প্রতিধ্বনি। আচ্ছা। এটি মানুষের যে অভ্যন্তরীণ ক্রাইসিস, হুম হুম। সেই সমস্ত নিয়ে কয়েকটি ছোট গল্পের সংকলন। আচ্ছা। এরপরে আমরা চলে যাচ্ছি প্রবন্ধ বা নন ফিকশনের দিকে। হুম হুম। গত বছর আমরা একটি বই প্রকাশ করেছিলাম, তুমি জানো, তুমি ওই বইটা বেশ ভালো বিক্রিও করেছো আমার যতটা মনে পড়ছে। সেটা হচ্ছে বাংলার বিলুপ্ত প্রায় কর্মসংখ্যা, হ্যাঁ। শৈবাল মুখোপাধ্যায়, বর্ধমানের মানুষ। তো শৈবাল তার দ্বিতীয় বই শালিধান থেকে বেরোচ্ছে। এবছরের বিষয় হচ্ছে লোক ঐতিহ্যের আলোকে বাংলা শিবের গাজন। আচ্ছা। মানে রাঢ় বাংলাতে যে গাজন হয়, মানে আমরা গাজন বলিনি, শিবের গাজন উল্লেখ করেছি এই জন্যই। রাঢ় বাংলাতে দুটো গাজন হয়, আচ্ছা। একটা শিবের গাজন হয়, একটা ধর্মরাজের গাজন হয়। আচ্ছা। এবারে দুটোকে এক জায়গায় ধরতে গেলে সেটা একটা বিপুল বিস্তৃত কাজ হয়ে যাবে, সেজন্য আমরা শিবের গাজনটাকে ধরেছি। রাঢ় বাংলার বিভিন্ন যে শিবের গাজন, তার লৌকিক আচার, তার গান, তার মন্ত্র, আচ্ছা। যে সন্ন্যাস নেয়, তারা কি কি প্রথা পালন করে, হুম হুম। অঞ্চল ভেদে সেগুলোর যে আলাদা আলাদা প্রকারভেদ, হুম হুম। এই সমস্ত ব্যাপারগুলো শৈবালদা এই গ্রন্থে তুলে ধরেছে। বেশ, বেশ। এই বইগুলোর কি মূল্য নির্ধারিত হয়েছে না এখনো? কাজ চলছে, এখনো মূল্য নির্ধারিত সেগুলো হয়নি। বলে অবশ্যই আমরা আপডেট আপনাদের দিয়ে হ্যাঁ, দেব। কয়েকটা বই হয়েছে এর মধ্যে, ঠিক আছে, আমরা সেগুলো জানবো, আমরা সোশ্যাল জানাবো, মিডিয়ার মাধ্যমে জানাবো। আমরা জানিয়ে দেবো। আচ্ছা, তারপরে আমাদের যে পরবর্তী নন ফিকশন সেটা হচ্ছে হুলকি পাখির ডাক। আচ্ছা। হুলকি পাখির ডাক একটি অসাধারণ লেখা। হ্যাঁ, আমরা আলোচনা শুরু আগে এটাই কথা বলছিলাম যে এই বইটা নিয়ে বেশ আশাবাদী প্রকাশক। হ্যাঁ, এবার হুলকি পাখির ডাক যিনি লিখেছেন, বেশি বয়স না, বাচ্চা ছেলেই বলবো আমি ওকে। আচ্ছা। ওর নাম হচ্ছে যশোয়া বোধিনেত্র। আচ্ছা। তো ও একটি প্রাইভেট কোম্পানিতে জব করে। তার সঙ্গে সঙ্গে ও যেটা করে, আমাদের যে লোক সংস্কৃতি সেগুলো নিয়ে ও সরেজমিন একদম ক্ষেত্র সমীক্ষা ইত্যাদি কাজগুলো করে। আচ্ছা। ওর সঙ্গে আমাদেরই একজন লেখকের মাধ্যমে আলাপ হয়। ও এই বইটি লিখেছে। এই বইটিতে মূলত আছে আমাদের বাঁকুড়া, পুরুলিয়া, এই সমস্ত এলাকার গ্রামে গঞ্জে বনে বাজারে যে সমস্ত বিস্মৃতি, আচ্ছা, মূর্তি, মন্দির ইত্যাদি ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, যেগুলোর প্রতি আমাদের কোনো হুঁশ নেই, কোনো দৃষ্টি নেই, সেই সমস্ত মূর্তি ইত্যাদি দিনের পর দিন চুরি হয়ে যাচ্ছে, এই সমস্ত বিষয়গুলোকে ও এখানে তুলে ধরেছে। এবং এটার মধ্যে আরও যেটা এসেছে সেটা হচ্ছে যে স্বাধীনতা সংগ্রাম এসেছে, টুসু সত্যাগ্রহ, শিলালিপি, জনশ্রুতি, ঠিক আছে, এই ধরনের বিভিন্ন জিনিস ও এই বইটার মধ্যে তুলে ধরেছে। প্রবন্ধের মধ্যে সবচেয়ে মজার ব্যাপার যেটা, এই বইটা পড়তে পড়তে কখনো মনে হবে আমরা উপন্যাস পড়ছি, কখনো মনে হবে কবিতা পড়ছি, কখনো মনে হবে ভ্রমণ কাহিনী পড়ছি। এত অসাধারণ লেখনী। আমি প্রত্যেককে বলবো আপনারা শালিধানের স্টলে আসবেন, বইমেলাতে বইটি হাতে নিয়ে দেখবেন। আমি নিশ্চিত বইটি আপনাদের ভালো লাগবে, আপনারা অবশ্যই বইটি সংগ্রহ করবেন। স্টলে আসবে বলতেই আমার মনে পড়লো যে স্টল নাম্বার তো শালিধান পেয়ে গেছে। হ্যাঁ, সেটা যদি একটু পাঠক বন্ধুদের। আমাদের স্টল নাম্বার হচ্ছে 526, 8 নম্বর গেট দিয়ে ঢুকে বাদিকে, আবার 9 নম্বর গেট দিয়ে ঢুকলে ডান দিকে, মানে 8 আর 9 মাঝামাঝি 526 নম্বর স্টল। একদম মনে রাখুন, লিখে রাখুন এটা। আচ্ছা, এরপরে চলে আসছি স্বাস্থ্য। আচ্ছা, শালিধান বিভিন্ন বিষয়ে কাজ করছে। একদম একদম বিষয় বৈচিত্র্য সবসময় থাকছে। স্বাস্থ্য বিষয়ে আমরা এবছর যে বইটা পড়ছি, একটি বইয়ের নাম হচ্ছে স্ট্রোকের পরে। আচ্ছা, বইটির লেখক হচ্ছেন ডাক্তার শুদ্ধসত্য চট্টোপাধ্যায়। স্ট্রোকের পরে এই বইটার মধ্যে যেটা আছে, স্ট্রোক হচ্ছে এই সময় একটা মানে খুব বড় এবং একটা কমন সমস্যা, ঘরে ঘরে শোনা যায়, কম বয়সী, বেশি বয়সী, মধ্যবয়সী সকলেরই স্ট্রোক হচ্ছে। এই বইটাতে ডাক্তারবাবু যেটা করেছেন, উনি স্ট্রোক প্রতিরোধ, স্ট্রোক হয়ে যাওয়ার পরে তার চিকিৎসা এবং তার চিকিৎসা ইত্যাদির পরবর্তীকালে তাকে সারিয়ে তোলা, এই যে প্রসেসটা, জার্নিটা, এটাকে উনি গল্পের মাধ্যমে তুলে ধরেছেন। মানে ওনার যেটা হয়, ডাক্তারবাবুদের চেম্বারে বিভিন্ন রোগী আসেন, তারা তাদের ব্যক্তিগত বিভিন্ন কথা শেয়ার করেন, সেরকম কয়েকটি চরিত্রকে বেছে বেছে উনি এই বইটি লিখেছেন। অসাধারণ, পড়তে খুব ভালো লাগে। কখনোই মনে হবে না আমি ডাক্তারি বই পড়ছি, পুরো মনে হবে গল্পের বই। তার মধ্যে মেডিকেল যা কিছু, সেই ব্যাপারগুলোকে উনি খুব সুন্দর করে বইটা আত্মীকরণ করতে কোনো একদম সাধারণ পাঠকের সুবিধা হবে। যে স্ট্রোক ব্যাপারটা যে এত জটিল একটা ব্যাপার, উনি সেটাকে অত্যন্ত সহজভাবে বইটিতে তুলে ধরেছেন। তারপরে আসছে রেশমি মিত্র,
পুষ্টিবিদ, এই সময়কার জনপ্রিয় পুষ্টিবিদ। এর আগেও একটা বই আছে হ্যাঁ, তোমাদের। রেশমি মিত্র, ওনার আগের বইটা ছিল পুষ্টিরাদ্যপান্ত। ওই বইটি বিপুল বিক্রি হয়েছে, তুমি নিজেও জানো। পুষ্টিরাদ্যপান্ত লেখিকা এবছর যে বইটি করছেন, বইটির নাম হচ্ছে সহজ পাক। আচ্ছা, সহজ পাক নামকরণটার পেছনে একটা ছোট্ট গল্প আছে। গল্পটা কিছুই না, উনি বললেন তন্ময় একটা নাম ভাবুন এরকম এরকম, আমি একটা বই লিখবো। বইটা হচ্ছে আমরা বাজারে বাইরে বিভিন্ন খাবার খাই, সেই খাবারগুলো আমরা বাড়িতে বানিয়ে খেতে পারবো, কিন্তু সেটা স্বাস্থ্যকর হবে, পুষ্টিকর হবে, সেই বিষয়ে কিছু আমি রেসিপি নিয়ে একটা বই লিখবো। আচ্ছা, আলোচনা হতে হতে আমার মাথায় হট করে এলো যে সহজ পাক। সহজ পাক এই অর্থে, পাক মানে রান্না, আবার পাক অর্থাৎ পরিপাক, হজম, মানে সহজে রান্নাও হবে আবার সহজে পরিপাকও হবে, ডুয়াল মিনিং আছে। ডুয়াল মিনিং, সেই অর্থে সহজ পাক। তো এই বইটাতে উনি যেটা করেছেন, উনি বিভিন্ন খাবার যেগুলো আমাদের স্বাস্থ্য ভালো রাখবে, এখন ওজনের সমস্যা বিভিন্ন মানুষজনের, সেই ওজন নিয়ন্ত্রণ করা ইত্যাদি সম্ভব, এরকম প্রায় 200টি মতো রেসিপি উনি এই বইটিতে সংকলিত করেছেন। এবং বইটির শেষে বিভিন্ন শাকসবজির যে পুষ্টিগুণ, সেই সম্পর্কে উনি বিস্তারিত তথ্য লিপিবদ্ধ করেছেন। আচ্ছা, এরপরে আসছি স্মৃতিগদ্য বা মুক্তগদ্য। স্মৃতিগদ্য সেক্টরে আমাদের যেটা রয়েছে সেকশনে, স্মৃতির হেসেল। স্মৃতি এখানে কারোর নাম নয়, স্মৃতি মানে মেমোরি। আচ্ছা, বইটির লেখক হচ্ছেন নীল মালাকার। ওনার গত বছর আমাদের একটা বই বেরিয়েছিল দ্রোহকালের ডায়েরি, এই আমাদের এই আন্দোলন নিয়ে, অভয়া বিচারের দাবিতে আন্দোলন নিয়ে উনি বইটি করেছিলেন। তো ওই বইটিতে যেটা উঠে এসেছিল, ওই আন্দোলনে প্রচুর মানুষ সামিল হয়েছিলেন। যে মানুষ সামিল হয়েছেন, সাধারণ মানুষ, তাদের প্রত্যেকের জীবনেও একটা করে সংগ্রাম আছে। সেখানে একজন আশ্রমের সন্ন্যাসিনী থেকে শুরু করে একজন রাস্তার কাগজ পূরণ, যাকে আমরা বলি, তার জীবনের গল্প ও তুলে ধরেছিল। বিভিন্ন মানুষের জীবনের লড়াইকে ও বইটাতে তুলে ধরেছিল। আচ্ছা, এবারে নীলের বইটার বিষয় হচ্ছে যে আমাদের জীবন থেকে তো আস্তে আস্তে অনেক কিছু হারিয়ে যাচ্ছে, সেরকম হারিয়ে যাচ্ছে হচ্ছে আমাদের হেসেল, পুরনো হেসেল, বা আরো ভালো করে বললে পুরনো কিছু রান্না বান্না ইত্যাদি। তো এই বইটাতে নীল যেগুলো তুলে ধরেছে সেগুলো হচ্ছে, যেমন ধরুন কার্তিক মাসে ফেনা ভাত, কার্তিক পুজোয় ফেনা ভাত। আচ্ছা, ঠিক আছে, এই কার্তিক পুজোতে ফেনা ভাত কেন খাওয়া হয়, সেই খাবার এটা শুধু রেসিপি নয়, তার সঙ্গে ছোট ছোট গল্প আছে যেগুলো আমাদেরকে, হ্যাঁ, এই গল্পগুলো আমাদের ভালো লাগবে, গল্পগুলো আমাদের চোখ ভেজাবে কখনো কখনো। মায়ের হাতের খাসির মাংস, বেগুন খাসি, একটি রেসিপি আছে মায়ের হাতের বেগুন খাসি, বাহ, ঠিক আছে। তো এরকম বিভিন্ন বিষয় নিয়ে নীল কতগুলো রেসিপি লিখেছে, কিন্তু রেসিপিটা মূল উদ্দেশ্য না, উদ্দেশ্য হচ্ছে হারিয়ে যাওয়া খাবার, তার সঙ্গে জড়িয়ে থাকা স্মৃতিগুলো, লেখকের নিজস্ব স্মৃতি, হ্যাঁ, সেগুলোর মধ্যে উঠে। বা এটাও আছে, কোথাও ভ্রমণ করতে গেছে কোনো পাহাড়ি অঞ্চলে, সেখানকার কোনো একটা খাবার, আমরা তার সঙ্গে আমরা ভ্রমণ কাহিনীও পাচ্ছি, বা এরকম ভাবে বইটিকে সাজানো। এরপরে যে বইটি আসছে, এই বইটি হচ্ছে আপনারা সকলেই চেনেন, এই সময়কার একজন জনপ্রিয় অভিনেতা অম্বরীশ ভট্টাচার্য। অম্বরীশ ভট্টাচার্যের একটি নির্বাচিত কলাম এবং কিছু নির্বাচিত সাক্ষাৎকার একটি বই। আচ্ছা, বইটির নাম হচ্ছে মজলিস। মজলিস নামকরণের কারণ হচ্ছে অম্বরীশের যত ইন্টারভিউ আমরা সাম্প্রতিক সময় দেখেছি, ওনার যে বলার ঢং, স্টাইল, সেটা ওই মজলিসি আড্ডার মতো, বৈঠকি আড্ডার মতো, সেই জায়গা থেকে মজলিস নামটা আমরা ঠিক করেছি। এই বইটাতে অম্বরীশ ভট্টাচার্য যেটা তুলে ধরেছেন সেটা হচ্ছে যে ওনার বক্তব্য হচ্ছে উত্তর কলকাতা ওনার প্রাণ। উনি এখন উত্তর কলকাতাতেই থাকেন, টলিউড ইন্ডাস্ট্রির একজন ব্যস্ত নায়ক বা অভিনেতা হয়েও। তো উত্তর কলকাতার অলিগলিতে ওনার প্রচুর স্মৃতি ইত্যাদি তো আছেই। উত্তর কলকাতার বিভিন্ন মানুষ, তাদের সঙ্গে ওনার বিভিন্ন সময়ের গল্প, এগুলো যেমন উঠে এসেছে। সিনেমার গল্প উঠে এসেছে, মানে শক্তি চট্টোপাধ্যায়ের গল্প, সত্যজিৎ রায়ের গল্প, অমিতাভ বচ্চনের সঙ্গে উনি বিজ্ঞাপনে শুটিং করেছেন দুবার, অমিতাভ বচ্চনের সঙ্গে তার ব্যক্তিগত আলাপচারিতা, এই সমস্ত ব্যাপারগুলো এই বইটার মধ্যে, মানে ওনার নিজস্ব লেখা প্রবন্ধ এবং সাক্ষাৎকার এগুলো আছে। তারপরে যে বইটা আছে সেটা হচ্ছে, এটা একটি গবেষণামূলক প্রবন্ধ। বইটির নাম সুভাষ ফিরেছিলেন, এক সাংবাদিকের অন্তর্তদন্ত। সুভাষচন্দ্রকে নিয়ে বাজারে প্রচুর বই আছে, কেউজন বলতে পারে নতুন কি আছে। নতুন বলতে এটাই আছে, বইটির লেখক হচ্ছেন জনপ্রিয় ইউটিউবার কুণাল বোস। এক সময় সাংবাদিক, এখন উনি সাংবাদিকতাই করেন নিজস্ব চ্যানেলে। তো কুণাল বোসের কলমে উনি বিভিন্ন সময় এই নেতাজি বিষয়ক বিভিন্ন গবেষণাধর্মী কাজকর্ম করেছেন, বিভিন্ন মানুষের ইন্টারভিউ নিয়েছেন।
এবং সেই অনুযায়ী আমরা যে গুমনামী বাবার কথা জানি, হুম। এটা নিয়ে একটা আমাদের মনে সংশয় আছে, গুমনামী বাবা নেতাজি ছিলেন কি ছিলেন না, হুম, হুম। সেই বিষয়টাতে উনি আলোকপাত করেছেন। ওই গুমনামী বাবার সঙ্গে জড়িত বা সম্পর্কিত বা সংস্পর্শে আসা হুম। বিভিন্ন মানুষজনের উনি ইন্টারভিউ করেছিলেন। আচ্ছা। সেই ইন্টারভিউগুলোকে নিয়ে উনি এই বইটি করেছেন এবং তার সঙ্গে প্রচুর ছবি ইত্যাদি কিছু রেয়ার ছবি এগুলো সংকলিত হয়েছে এগুলো আছে। সংকলিত হয়েছে। আর শেষ বই, মানে এটা 19তম বই আমাদের। তাহলে এবছর শালিধানের 19টা নতুন বই পাবলিশ হচ্ছে, আর অলরেডি পাবলিশ 3টে, মানে মোট 22টা। 22টা। হ্যাঁ, 19তম বই হচ্ছে, বইটির নাম গঙ্গামঙ্গল। আচ্ছা। এবার আমরা তো মনসামঙ্গল ইত্যাদি শুনেছি, হুম, হুম। অন্নদামঙ্গল শুনেছি, গঙ্গামঙ্গল। গঙ্গামঙ্গল হচ্ছে এটি একটি পুঁথি থেকে পাঠোদ্ধার করা হয়েছিল, আচ্ছা। যে পুঁথি লেখা হয়েছিল উড়িয়া ভাষায়। আচ্ছা। উড়িয়া সাহিত্যে আমাদের বাংলার অনেক কিছু নিয়ে, রামায়ণ মহাভারত এরকম বাংলার অনেক কিছু নিয়ে উড়িয়াতে কাজ হয়েছে। আচ্ছা। তো এই গঙ্গামঙ্গল একজন উড়িয়া কবি, ওনার নাম হচ্ছে জগন্নাথ দাস। আচ্ছা। তিনি এই গঙ্গামঙ্গল পুঁথিটি রচনা করেছিলেন। এটি আনুমানিক 1972 খ্রিস্টাব্দে পুঁথিটি উদ্ধার হয়েছিল। মানে রচনাকালটা কি? রচনাকালটা এখানে তো জানা যাচ্ছে না। আচ্ছা, মানে বিষয়বস্তুটা একটু বলুন। হ্যাঁ, বিষয়বস্তুটা হচ্ছে, এটা পুঁথিটা প্রথম সংগৃহীত হয়েছিল এবং উড়িষ্যার একটি প্রদর্শনশালায় এটি ডিসপ্লে করা হয়েছিল, রাখা হচ্ছিল। আচ্ছা। কালকাতার পুঁথি ছিল। এই পুঁথিটা হচ্ছে 31.1 ইন্টু 3.4 সেন্টিমিটার তালপাতার পুঁথি ছিল, কিন্তু পুঁথিটি প্রায় অক্ষত অবস্থায় উদ্ধার করা গেছিল। আচ্ছা। এবার এই যে গঙ্গা, আমরা যে আমাদের পুরাণে যে গঙ্গাকে দেখি, সে গঙ্গার যে জন্ম থেকে তার যে জার্নি যেটা আমরা ধরা হয়, সেই গঙ্গামঙ্গল কাব্যটি উনি রচনা করেছিলেন ওই পুঁথিতে, উড়িয়া ভাষায়। গঙ্গার জার্নি। গঙ্গা, হ্যাঁ। এবার যেটা হয়েছিল যে উড়িয়া ভাষায় হওয়ার কারণে উড়িয়া যে সাহিত্যিকরা তারা সেটাকে অতটা গুরুত্ব দেয়নি, যেহেতু বাংলার কন্টেন্ট। আচ্ছা। আবার বাঙালিরা গুরুত্ব দেয়নি উড়িয়া ভাষায় লেখা। এই যে একটা বাধা বিপত্তি ছিল, সেই বাধা বিপত্তিটাকে কাটিয়ে ওখানকার ওই যে মিউজিয়ামে ছিল সেখানকার যিনি তত্ত্বাবধায়ক, তার সহযোগিতায় সরকারি সাহায্যে ডক্টর বিষ্ণুপদ পান্ডা তিনি এই পুঁথিটি বাংলায় সম্পাদনা করেন। আচ্ছা। অনুবাদ না, সম্পাদনা করেন। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। সেই বইটি আমরা প্রকাশ করছি। এই বইটি আগে প্রকাশিত হতো, আগে একটি পাবলিকেশন থেকে প্রকাশিত হতো, তারপরে বন্ধ হয়ে যায়। আমরা এই বইটিকে পুনরায় প্রকাশ করছি। মানে ওই পুঁথির ফ্যাক্সিমিলি আমরা কিছু দেখতে পাবো এই বইতে? না, পুঁথির ফ্যাক্সিমিলি কিছু থাকছে না। এই কারণে থাকছে না কারণ ডাক্তার বিষ্ণুপদ পান্ডা নেই, উনি মারা গেছেন। আচ্ছা। তো বইটি ছিল, হ্যাঁ। তো আমাদেরই একজন পরিচিত মাধ্যমে আমরা বইটি পেয়েছি, তার পুরনো যে বইটি, সেই বইটি তো পুঁথির কোনো কিছু ছিল, তো সেইটা আমরা করছি, করা হয়েছে। এটা অন্যরকম কাজ, আশা করি আগ্রহীদের বেশ ভালোই লাগবে। একদম নিশ্চয়ই। আমরা 19টা বই, মানে মোট 22টা বই, 3টে প্রকাশিত এবং 19টি প্রকাশিতব্য, যেগুলো আমরা মেলার মাঠেই দেখতে পাবো। তো সেরকম বইয়ের কথা জানলাম। তো আমরা এই বইগুলো ছাড়াও মানে শালিধান প্রকাশনীর বেশ কিছু বই আছে যেগুলো একদম সারা বছরের পাঠকের নজরে থাকে। সেরকম কিছু বই যদি একটু আমাদের পাঠকদের জানা, যারা নতুনভাবে শালিধানকে জানছে তাদের জন্য সুবিধা হবে। সেরকম কিছু বই বলতে আমাদের দুটো উপন্যাস আছে, নন্দিনী চট্টোপাধ্যায়ের লেখা বজ্রবিশান প্রকাশিত হয়েছে, প্রায় 3 বছর হয়ে গেল, কিন্তু এখনো সেই বইটি বেশ ভালো বিক্রি হয়। তারপরের বছর বেরিয়েছিল কনিষ্কের ওপরে একটি বই। প্রবন্ধের মধ্যে আমাদের একটি বই হয়েছিল বিশ্বম্ভর চৈতন্যের নিত্যানন্দ। মানে চৈতন্যদেবকে নিয়ে বাংলাতে প্রচুর বই আছে, কিন্তু নিত্যানন্দকে নিয়ে সেরকম বই নেই। আচ্ছা। নিত্যানন্দকে বলা হয় যে চৈতন্যদেব করে মানুষের কাছে তুলে ধরার পেছনে নিত্যানন্দের বিশাল অবদান ছিল। আচ্ছা। হ্যাঁ, এবং নিত্যানন্দকে ওই সময়তে অনেক সামাজিক ঝড়ঝাপটাতে তাকে তো স্বাভাবিকভাবেই সইতে হয়েছে, কিন্তু তিনি তার লক্ষ্যে অবিচল ছিলেন। তিনি ধর্মের প্রচার করেছেন, নিমাইয়ের প্রচার করেছেন। একটা ইন্টারেস্টিং গল্প আছে বইটা, মানে ধরা হয়, আমাদের কথিত আছে যে নিতাই আর নিমাই হচ্ছেন আমাদের কৃষ্ণ এবং বলরাম। আচ্ছা, তাদের অবতার। আচ্ছা, তো ওই জন্য তাদের পোশাকেও কিন্তু সেই ব্যাপারটা পাওয়া যায়, একজন নীল বস্ত্র পরেন আর একজন গেরুয়া বস্ত্র পরেন। মানে ওখানে যদি আমরা খেয়াল করি, কৃষ্ণ এবং বলরাম তারা কিন্তু নীল আর গেরুয়া বস্ত্র পরতেন। এরকম বিভিন্ন মহাভারতের সঙ্গে তার সম্পর্ক ইত্যাদি আছে। এবারে এই নিত্যানন্দ তিনি যে সোশ্যাল একটা রেভলিউশন করেছিলেন, এখনো আমরা জানি আমাদের এই পানিহাটিতে একটা চিড়েদই উৎসব হয়। এই চিড়েদই উৎসব চালু করেছিলেন কিন্তু নিত্যানন্দের স্ত্রী,
আচ্ছা। তখনকার সময়ে উনি সমাজের বিভিন্ন নিচু শ্রেণী, উঁচু শ্রেণী সবাইকে একসঙ্গে বসিয়ে পঙ্ক্তি ভোজন করেছিলেন, চিড়ে দই খাইছিলেন। আচ্ছা, ঠিক আছে, সেই উৎসব কিন্তু এখনো হয়। মানে সেটাকে এই চৈতন্য দেবের হ্যাঁ, ওই সময়কার, আচ্ছা, ওই সময়কার চালু হয়েছিল। জাহ্নবা দেবী হচ্ছেন নিত্যানন্দের স্ত্রী, উনি এটা চালু করেছিলেন। তো এই বইটা আমাদের খুব ভালো বিক্রি হয়। নিত্যানন্দকে নিয়ে প্রচুর অজানা কাহিনীর মধ্যে আছে। আর একটা বই তো বললামই যে বাংলার বিলুপ্ত প্রায় কর্মসঙ্গীত, এটাতে প্রায় 350 বাংলার বিলুপ্ত হয়ে যাওয়া কর্মসঙ্গীত আছে। কর্মসঙ্গীত মানে হচ্ছে কাজ করতে করতে মানুষ যে সমস্ত গান করতো, শিলকোটার গান, ধান ভানার গান, নৌকা বাওয়ার গান, আচ্ছা, হ্যাঁ, এই ধরনের বিভিন্ন হিজড়েদের গান আছে। আচ্ছা, ঠিক মানে আছে, এর সাথে কি টিকাও এর সাথে কিছুটা করে টিকা আছে। মানে ওই যখন গানটা রচিত হয়েছিল সেই সময়কার সামাজিক দিকটা, প্রেক্ষাপটটা, আর্থিক পরিস্থিতি এরকম ছিল, সেগুলো কিছুটা আছে। বিভিন্ন উৎসব ঘটনা উঠে এসেছে তার মধ্যে, আচ্ছা, এগুলো এর মধ্যে আছে। এই বইটা ভালো বিক্রি হয়। আর একটা গত বছর আমরা বই করেছি ঋতুপর্ণ ঘোষকে নিয়ে, ঋ থেকে ঋতু, ছেলেবেলা থেকে মেয়েবেলা, ওনার যে জার্নিটা ছোট থেকে ওনার বড় হয়ে ওঠে। এবং বইটি গত বছর বিপুল বিক্রি হয়েছে, তারপর থেকে এই সারা বছর মোটামুটি বিক্রি হয়। তো যারা এখনো বইটি সংগ্রহ করেনি তারা সংগ্রহ করে দেখতে পারেন। এক অচেনা ঋতুপর্ণকে আপনারা খুঁজে পাবেন। এবং এই বইটি এরকম ভাবেই করা হয়েছে, মানে মন গড়া কোনো কাহিনী নয়। ঋতুপর্ণ ছোটবেলার বন্ধু, তার সাক্ষাৎকার। আচ্ছা, উনি গত বছর শালিধানের স্টলে এসেও ছিলেন, রাজীব বাবু, একই স্কুলে পড়তেন, ঋতুপর্ণের একদম ক্লোজ ফ্রেন্ড। ঋতুপর্ণ যিনি চিকিৎসা করেছিলেন, ডাক্তারবাবু, আচ্ছা, উনি এসেছিলেন। তো হ্যাঁ, এনাদের সমস্ত কিছু ওর মধ্যে আছে। আর তোমার বলতে গেলে আমাদের সৌরভ চক্রবর্তী অভিনেতা, সৌরভ চক্রবর্তী দুটো কবিতার বই শালিধান প্রকাশ করেছে। হ্যাঁ, সৌরভ পালধির আছে, মধ্যবিত্ত অসাধারণ একটি বই। আমরা যারা 90s কিড বা তারা খুব রিলেট করতে পারবে বইটা। অসাধারণ একটি বই। গত বছর বইমেলাতে বিপুল সাড়া পেয়েছি। মাঝখানে বইটা শেষ হয়ে গিয়েছিল, আবার রিপ্রিন্ট হয়ে এসেছে, বইমেলাতে থাকছে, আপনারা নেটে ঘেটে দেখবেন। আরেকবার তুমি স্টল নাম্বারটা বলে দাও। হ্যাঁ, শালিধানের স্টল নাম্বার হচ্ছে 8 নম্বর গেট দিয়ে ঢুকে বাঁদিকে 526, আর 9 নম্বর গেট দিয়ে ঢুকে ডান দিকে টান নিয়ে 526। 8 এবং 9 মাঝখানে 526 নম্বর স্টল হচ্ছে শালিধানের। বইমেলার মাঠে মনে হয় সমস্ত বই যা যা বললে এর মধ্যে সমস্ত বই প্রকাশিত হচ্ছে। চেষ্টা তো সেটা থাকবেই, সব বই আনা। সেটা হয়তো কোনো বই 2-1 দিন আগে পরে হতেই পারে, কারণ এই সময় সবাই জানে কি ব্যস্ততা থাকে। কিন্তু এটা এই জায়গাটাতে আমরা খুব কমিটেড যে কটা বইয়ের নাম বললাম সব কটা বই বইমেলাতে পাওয়া যাবে। ঠিক, মানে কবে কোন দিন পাওয়া যাবে 22 থেকে 3-এর মধ্যে সেটা আমরা অ্যাসিওর করতে পারছি না, কিন্তু পাওয়া যাবে। চেষ্টা থাকবে প্রথম সপ্তাহ থেকে, প্রথম দিন থেকে না বলো, প্রথম সপ্তাহ থেকে থাকে সেই চেষ্টা। রবিবার করে যে ম্যাক্সিমাম দিনটা পেয়ে যাবো। আচ্ছা, আর একটা আমরা জানিয়ে দিই পাঠকদের যে মানে এই বইগুলো যা প্রকাশিত হচ্ছে, বইমেলা চলাকালীন তোমাদের অনলাইন পরিষেবা কি থাকছে? নিজস্ব পরিষেবা কি? আমাদের নিজস্ব যে অনলাইন আছে সেখানে অর্ডার থাকলে আমরা ডিসপ্যাচ করতে পারবো না, আমাদের ব্যস্ততা ইত্যাদি থাকবে। কিন্তু এমনি সেলার যারা আমাদের বই বিক্রি করে তাদের কাছে অর্ডার গেলে তারা আমাদের কাছ থেকে বই তুলবে। বেশ, তাহলে কিন্তু বইঘর.in সেখানে থাকছে হাজির, যে নতুন বই যা প্রকাশিত হবে ইনস্ট্যান্ট আমাদের ওয়েবসাইটে লিস্টিং হবে, এবং আপনারা অর্ডার করলে যারা একান্তই বইমেলার মাঠে আসতে পারবেন না বাংলার বাইরে থাকাকালীন জন্য বা অন্যান্য ব্যক্তিগত কারণে হতে পারে, তারা কিন্তু বইমেলার আনন্দটা, মানে বইমেলার হাতে গরম বই মিস করবেন না, কারণ বইমেলার মাঠ থেকে আপনার বাড়ির গেটে বই পৌঁছে দেওয়ার জন্য শালিধানের বই, নতুন বই বইঘর.in আছে অবশ্যই। তন্ময়দাকে আন্তরিক ধন্যবাদ যে তন্ময়দা ছুটে এসেছে এত দূর, মানে আমরা ধরে বেঁধে এনেছি প্রায় তন্ময়দাকে। আমরা এই অনুষ্ঠান শুরুর আগেও তন্ময়দার ক্রমাগত ফোন আসছে প্রেস থেকে, প্রুফ রিডার, লেখক লেখিকা সবার থেকে, যে তুই ফোনটা সাইলেন্ট করে আমরা বসেছিলাম এতক্ষণ, ঠিক আছে, আবার ফোন অন করলেই ফোনের হুই হয় যেটা, ঠিক আছে। তো তন্ময়দাকে আন্তরিক ধন্যবাদ এতটা সময় আমাদের দেওয়ার জন্য। আশা করি পাঠক বন্ধুরা উপকৃত হবেন, তারা মাঠে যাওয়ার আগে অনেকটা বইয়ের আভাস তারা পেয়ে গেলেন, তাদের পছন্দ অপছন্দ তারা একটা নির্ধারণ করে নিতে পারবেন, এবং স্টলে গিয়ে হয়তো বইয়ের নামটা বললো এই বইটা আমার দেখতে চাই, ঠিক আছে। আর একই সঙ্গে আমি বলবো যে এরকম একটা উদ্যোগ নেওয়ার জন্য ব্যক্তিগতভাবে তোমাকে বইঘর.in-কে শালিধানের পক্ষ থেকে অনেক শুভেচ্ছা, অনেক ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, আসুন বইমেলায়, আড্ডা হবে, দেখা হবে, গল্প হবে, ইচ্ছে হলে বই কিনবেন, এরে ঘেটে বই দেখবেন। একদম বই দেখার জন্য উন্মুক্ত 526 নম্বর স্টল, শালিধান প্রকাশন। ধন্যবাদ।